নমস্কার। দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুদের কাছে যেমনটা আমি অনুরোধ করে থাকি, অনুগ্রহ করে আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। গল্পগুলি কেমন লাগছে সে বিষয়ে মন্তব্যগুলো জানা অত্যন্ত জরুরি। একই সাথে ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প আলোক সরকারের লেখা উপচার। মানুষটা কখন সামনে এসে বসেছে খেয়াল করিনি, খেয়াল করতে হলো। খুব ক্লান্ত মনে হচ্ছে। মুখ তুলে তাকিয়ে দেখলুম হাসি খুশি চেহারার এক ভদ্রলোক। চুল একটু উস্কো খুস্কো হলেও ভদ্রলোক যে তার সাজ পোশাক নিয়ে উদাসীন নন তা বোঝা যায়। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সব পরিষ্কার ধপধপ করছে, এতটাই সাদা যে প্রথমটা চোখ একটু ঝলসে যায় বইকি। ক্লান্ত যে ছিলুম তাতে আর সন্দেহ কি। এই নিয়ে 3 বার ভাত নিলুম, তবু খিদে আর মিটছেই না। ভদ্রলোকের সামনে দেখলুম কেবল 1 কাপ চা। স্থানীয় লোক হবেন, সন্ধেবেলা সেজে গুজে বেড়াতে বেড়াতে চা খেতে এসেছেন। আর আমার সারাদিন কি দুর্ভোগই গেল। দুর্ভোগের কথাটা ভদ্রলোককে জানাতে আমার তেমন উৎসাহ ছিল না। আমি কেবল তার কথায় সায় দেবার মতো একটু হাসলুম। কথা বলতে আমার একেবারে ভালো লাগছিল না। এমনিতেই অপরিচিত লোকজনের সঙ্গে দেখা মাত্র আলাপ জমাতে আমি তেমন ওস্তাদ নই। তার উপর ক্লান্তি, আর তারও বেশি আমার মনে হলো ভদ্রলোকের ওপর কোথায় যেন একটা ঈর্ষা, রাগও বলা যেতে পারে। নিজে দিব্যি সেজে গুজে সন্ধেবেলা হাওয়া খেতে বেরিয়েছেন, আর আমার বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে সহানুভূতি দেখানোর ভান করে মজা করছেন। ভদ্রলোক বললেন, এই হোটেলেই উঠেছেন? জবাবে আবার হাসলুম। কোন তলায়? এবার আর কেবল হাসি দিয়ে কাজ চালানো যাবে না, বলতেই হলো 3 তলায়, 24 নম্বর ঘর। ভদ্রলোক জানলেন কি করে? কিন্তু ও নিয়ে আর মাথা ঘামালুম না। এবার একটু হাসিতেই কাজ সারা হলো। সত্যি খুব ক্লান্ত ছিলুম, না হলে ভদ্রলোকের সঙ্গে কিছু গল্প সল্প করাই যেত। সকাল 8টায় কলকাতা থেকে বেরিয়েছি। 12টা নাগাদ বর্ধমানের সদরঘাটে এসে দেখলুম খেয়া বন্ধ। দামোদর একুল ওকুল জলে ভরে গেছে, উদ্দাম স্রোত। কদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু কলকাতায় বসে বর্ধমানে যে এতটা বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি। বড় বড় খেয়া নৌকোগুলো সব ঘাটে দাঁড়িয়ে, আর অসংখ্য লোক নৌকোর ওপর ভিড় করে বসে দাঁড়িয়ে রয়েছে। মাঝিকে জিজ্ঞেস করলুম, নৌকো ওপারে যাবে না? মাঝি বলল, এত লোক নিয়ে নদী পার হতে গেলে বিপদ ঘটবে, ভিড় একটু কম হলেও কথা ছিল। কিছু যাত্রীকে সুতরাং নৌকো ছেড়ে নেমে যেতেই হবে, কিন্তু কে নামবে? সকলেরই কাজের তাড়া, সবারই বিশেষ প্রয়োজন। নদী পার হয়ে ওপারে আমার কলেজ, আজ জরুরি একটা পরীক্ষা নেওয়ার কথা। কি করে যাই? সকলের সঙ্গে আমিও অপেক্ষা করতে থাকলুম। প্রায় 2টো বাজে, পরীক্ষা নেওয়ার সময় পার হয়ে গেছে। একজন মাঝি এসে চুপি চুপি আমাকে জানালো অন্য ঘাট থেকে একটা নৌকো ছাড়ছে, তেমন ভিড় নেই, আমি গেলে ও আমার একটা ব্যবস্থা করে দিতে পারবে। মাস্টারমশাই বলে এ অঞ্চলে একটু আধটু খাতির আমি পেয়ে থাকি। মাঝির পিছন পিছন এসে নৌকোয় উঠলুম। নৌকো ছাড়লো, সে একটা অভিজ্ঞতা বটে। বর্ষার উদ্দাম দামোদরের ওপর দিয়ে স্রোতের প্রতিকূলে নৌকো নিয়ে যাওয়া, মাঝে মাঝেই ডুবো চর। একবার ধাক্কা লাগলে ভাগ্যবশত নৌকো ভেঙে চড়ে উল্টে না গেলেও চরের বন্ধন থেকে মুক্তি পেতেও গভীর রাত। 7-8 জন মাঝি তাদের সব শক্তিটুকু ঢেলে দিয়েছে নৌকো সামলাতে। নৌকোটাকে ওপারে নিয়ে যেতে এ যেন একটা জেদ, একটা প্রতিজ্ঞা, একটা প্রতিযোগিতা। নদীর ঠিক যখন মাঝখানে, তখন মাঝিদের মুখের দিকে চেয়ে ভয়ে বুক দূর দূর করতে লাগলো। স্পষ্ট বুঝতে পারলুম ওরা আর পারছে না। আর একটু পরেই নৌকোর হাল ভেঙে গেল। এক মুহূর্ত জলের মধ্যে বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে নৌকো চক্রাকারে ঘুরছে, অর্থাৎ নিশ্চিত জলমগ্ন হওয়া, নিশ্চিত মৃত্যু। ভয়ে নৌকোরই একটা দিক জোরে আঁকড়ে ধরলুম। নদীর মাঝখানে নৌকো ঘুরপাক খাচ্ছে, মাঝিদের চিৎকার সব ঠিক কানেও আসছে না। এক মুহূর্ত দেখলুম পাড়ে পৌঁছে গেছি। 2টো প্রবীণ গাছের মাঝখানে আমাদের নৌকো আটকে পড়েছে।
মাঝিদের কৃতিত্ব না দৈব বা ঈশ্বরের আশীর্বাদ, যে যাই বলুক এ যাত্রা বেঁচে গেছি। কিন্তু পাড়ে এসে পৌঁছেছি বটে, তবে ও পারে নয়, যে পার থেকে যাত্রা শুরু করেছিলুম সেই পারেই, যেখান থেকে নৌকো ছেড়েছিল তার অন্তত 2 মাইল দূরে। ঘড়িতে দেখলুম তখন 3টে বাজে। ঠিক করলুম কলেজ যাওয়ার কথা আজ আর ভাববো না, কলকাতাতেই ফিরে যাব। হাঁটতে শুরু করেছি, মুখ চেনা স্থানীয় একজন লোক বলল, আর একটু দেখে যান স্যার, এক্ষুনি আর একটা নৌকো ছাড়বে। আমি কি করব ঠিক ভেবে পেলুম না। কোথাও যেন একটা জেদও চেপে গেল, ওপারে যেতেই হবে। তাছাড়া আজ যদি কলকাতায় ফিরে যাই, কাল তো আবার আসতেই হবে। কলকাতায় ফিরে যাওয়া আবার আসা কম পরিশ্রমের নয়। আমি অপেক্ষা করে সাব্যস্ত করলুম। এদিকে ঝিরঝির বৃষ্টি থামছেই না, জামা কাপড় ভিজে জবজবে। একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালুম, রুমাল দিয়ে মাথা মুছলুম। ওপারে আমাকে যেতেই হবে। কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হলো না। কোনো নৌকোই সাহস করলো না এই উন্মত্ত দামোদর পার হতে। তখন প্রায় 6টা, আলো অনেক কমে এসেছে। আমি সদরঘাট থেকে বর্ধমান শহরের দিকে চললুম। ঠিক করলুম এখন আর কলকাতায় ফেরার চেষ্টা করব না, বর্ধমানেরই কোনো হোটেলে থাকবো। বর্ধমান শহরে আমার অনেক সহকর্মী থাকেন, কিন্তু তাদের আর বিরক্ত করতে ইচ্ছে করলো না। রিক্সাওয়ালাকে বললুম কোনো একটা হোটেলে নিয়ে যেতে, যে কোনো হোটেল, একটা রাত কাটানো নিয়ে কথা। রিক্সাওয়ালা কি একটা কারণ দেখিয়ে বলল, আজ হোটেল পাওয়া খুব শক্ত, শহরে ভীষণ ভিড়, তবু সে চেষ্টা করবে। 3-4টে হোটেলে ব্যর্থ হওয়ার পর এই হোটেল, 3 তলার 24 নম্বর ঘর। ঘরটা কিন্তু মোটেই খারাপ নয়, দুদিক খোলা, ঘরের সঙ্গেই বাথরুম। ঘরে ঢুকে প্রথমেই ভালো করে স্নান করলুম। তারপর ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বার করে পরার সঙ্গে সঙ্গে মনে পড়লো কিছু খাওয়ার কথা। তাড়াতাড়ি ম্যানেজারের কাছ থেকে পাওয়া তালার দরজা লাগিয়ে ছুটলুম একতলায় খাওয়ার জন্য। সত্যি ভীষণ খিদে পেয়েছিল। তো সেই ভদ্রলোক আবার বললেন, 3 তলার একা একটা ঘরে থাকতে আপনার ভয় করবে না? ভয়ের কথা আমার মনেই আসেনি, কিন্তু এখন আমার মনে হলো অপরিচিত জায়গায় একা একটা ঘরে থাকা ভয়ের ব্যাপার বই কি। এইসব হোটেলে কত ঘরে কত কি ঘটেছে। কেউ হয়তো আত্মহত্যা করেছে, খুন হয়েছে, কেউ হয়তো বা। কিন্তু সেসব কিছু মুখে না বলে সাহসের ভাব দেখিয়ে বললুম, ভয় করবে কেন? মানে এইসব হোটেলের ঘরে অনেক কিছু কাণ্ড টাণ্ড ঘটে তো, আর সব আত্মা যে মুক্তি পাবেই এমন কোনো কথা নেই। ওসব আত্মা টাত্মায় আমি বিশ্বাস করি না। কি বললেন? আত্মায় বিশ্বাস করেন না? ভূতে বিশ্বাস করেন না আপনি? আমার কথা শুনে ভদ্রলোক এমন অবাক হয়ে গেলেন যে নিজেরই কেমন অস্বস্তি বোধ হলো। বললুম, ভূতে কেন বিশ্বাস করব? এতখানি বয়স হলো, ভূতের গল্পই শুনেছি, চোখে কিন্তু দেখিনি। ভগবানকে চোখে দেখেছেন? না। কত সাধনা করেও মানুষ ভগবানকে দেখতে পায় না, আর কোনো সাধনা না করেই, কোনো জপ তপ যাগযজ্ঞ না করেই আপনি ভূত দেখতে পাবেন? ভূত কি এতই ফেল না? ভূতের জন্য নৈবেদ্য সাজিয়ে পুজো করেছেন কোনোদিন? ভগবানের নামে কত ভালো ভালো উপচার উৎসর্গ করেন, ভূতের জন্য সামান্য কিছু নিবেদন করেছেন কখনো? খাওয়া দাওয়া করে তখন শরীরটা কিছুটা ভালো লাগছে। হেসে বললুম, না করিনি, ভগবানের জন্যও করিনি, ভূতেদের জন্যও করিনি। এই নিন একটা সিগারেট খান। সিগারেট আমি খাই না, কিন্তু বিদেশ থেকে আনা খুব নামি দামি এক কোম্পানির এক প্যাকেট সিগারেট আমার এক বন্ধু আমায় উপহার দিয়েছিল। তার 2-3টে খেয়েছিলুম। সেই প্যাকেটটা পকেট থেকে বার করতেই ভদ্রলোক খুব খুশি। একটা সিগারেট নিয়ে তিনি বললেন, এই সিগারেটে কেবল নামই শুনেছি, খাইনি কখনো। আমি বললুম, আপনি পুরো প্যাকেটটাই রেখে দিন, আমি তো আর সিগারেট খাই না, আপনার মতো রসিক লোকের কাছে এর যথার্থ ব্যবহার হবে। কি খুশি যে হলেন ভদ্রলোক! এক কথায় সিগারেটের প্যাকেটটা হাত থেকে নিয়ে পাঞ্জাবির পকেটে পুরলেন। পুরো পেট ভাত খাওয়ার পর ভীষণ ঘুম আসছিল। সারাদিন কম তো পরিশ্রম হয়নি। ভদ্রলোককে বললুম, যাই দামটা দিয়ে আসি। কাউন্টারে পয়সা টয়সা মিটিয়ে খাবার টেবিলে রেখে আসা ব্যাগটা নিতে এসে দেখি ভদ্রলোক নেই, কখন উঠে চলে গেছেন। ব্যাগ হাতে নিয়ে আমি 3 তলায় উঠতে শুরু করলুম। আসার সময় দরজায় চাবি দিয়ে এসেছি, পকেটে হাত দিয়ে দেখলুম চাবিটা ঠিক আছে। সত্যি ভদ্রলোক মনের মধ্যে একটা জট পাকিয়ে দিয়ে গেছেন। ভূতটুত সত্যি আছে কি?
এই ধরনের হোটেলে ঘরে কত কি ঘটে, কত কি শোনা যায়, গাটা একটু ছমছম করছে। 3 তলার ম্লান আলোয় দালান পার হয়ে 24 নম্বর ঘরের সামনে এলুম। আজ সারা রাত এই ঘরে আমায় একা থাকতে হবে। কেউ একজন সঙ্গী থাকলে অন্য কথা ছিল। চাবি বার করে দরজা খুললুম। একটি ঠেলা দিতেই দরজা খুলে গেল। দেখলুম আলো জ্বলা ঘরে আমার দেওয়া সিগারেটের প্যাকেট খুলে নিয়ে খাটের ওপর বাবু হয়ে বসে আছেন সেই ভদ্রলোক। আমায় দেখে বললেন, আসুন আসুন, আপনার জন্যই বসে আছি। একটু থেমে বললেন, সিগারেটটা ভারী ভালো, দেখা পেলেন তো? অত দ্রুত সিঁড়ি দিয়ে আমি আর কখনো নামিনি। ধন্যবাদ, নমস্কার।